দর্শকের আমার প্রতি বিশ্বাসও বেড়েছে। দেব যদি করে থাকে খুব খারাপ হবে না। যতদিন বাঁচবো ততদিন ধূমকেতু আমার সঙ্গে থাক, এটাই বলতে পারি। সামনেই মুক্তি পাবে ধূমকেতু। এই সিনেমা নিয়ে দর্শকদের নানান রকম প্রশ্ন, প্রচুর প্রশ্ন আমারও রয়েছে। আমার সঙ্গে রয়েছেন দেবদা, এক মুখ হাসি নিয়ে। কেমন লাগলো দেবদা, মানে সবটা মিলিয়ে দর্শকদের এই যে একটা সারপ্রাইজ দিলে? বলার তো অনেক কিছু আছে, ইমোশন বলো বা সবকিছু। আমরা ভেবেছিলাম কি রেসপন্স ভালো হবে, কিন্তু এতটাও ভালো হবে। মানুষ ওয়েট করে আছে ধূমকেতু নিয়ে, একটা ছবি যেটা 10 বছর ধরে আটকে আছে। আমরা 2015-তে অ্যানাউন্সড অ্যান্ড 2016-তে আই থিঙ্ক শুটিং করেছি। এখনো মনে হচ্ছে কি সেম এক্সাইটমেন্ট, সেম পুরো ব্যাপারটাই। বছরটা শেষ হয়েছিল খাদান দিয়ে এবং শুরু হচ্ছে ধূমকেতু দিয়ে, মাঝে রয়েছে রঘু ডাকাত এবং শেষে প্রজাপতি 2, মানে পুরো একদম দেবময় বছর। আমার চেষ্টা যেটা কি প্রত্যেকটা ছবি যেন আলাদা হয়, প্রত্যেকটা চরিত্র যেন আলাদা হয়। এখন টিকিটের রেট যেভাবে বাড়ছে 200, 250, 300, 400 টাকা করে, আমি একই টাইপের ছবি আমার দর্শককে দিতে চাই না। কোথাও যেন আমার মনে হয় আমি খাচ্ছি। ধূমকেতু এমন একটা ওয়ার্ল্ড যেটা দেবকে আগে দেখা যায়নি, না দেব এরকম ধরনের গল্প করেনি। রঘু ডাকাত আমার মনে হয় এখন টিজারটা প্রি টিজার বেরিয়ে গেছে, তো রঘু ডাকাতের ওয়ার্ল্ডটা আমার মনে হয় ভিজুয়াল বা বাংলা এরকম সাহস খুব কম লোকই দেখাতে পেরেছে। প্রি ইন্ডিপেন্ডেন্স একটা ইরা যেখানে ব্রিটিশ বা ডাকাতরা কেমন হতো, তাদের ডেন কেমন হতো, কিভাবে তাদের লুক, আমার মনে হয় সেই জগৎটা আমার মনে হয় পুজোতে লোকে দেখে আলাদা উন্মাদনা পাবে আর কি। এবং প্রজাপতি 2 আমরা জাস্ট শুটিং শেষ করে এলাম লন্ডনের। ফ্যামিলি ড্রামাকে এরকম ভাবে আগে কেউ দেখায়নি। বাবা ছেলের ইমোশন আগে না, উই আর প্লেইং ফাদার এন্ড সান। আমি আর মিঠুনদা, আমি অনেকগুলো ফ্যামিলি ড্রামা করে নিলাম 5-6 বছর ধরে। আবার আমি যখন ফ্যামিলি ড্রামা করছি প্রজাপতি 2, বাট আমার মনে হচ্ছিল কি এবারে একই রকম করলে আর দর্শক দেখবে না। প্রজাপতি ওয়াজ আ কাল্ট ফিল্ম, সেইটার থেকে ভালো কিছু না হলে আমরা স্ক্রিপ্ট ছবি শুটিং এ নাম, এইটাও একটা আলাদা পৃথিবী, একটা আলাদা ওয়ার্ল্ড দেখবে। বাবা ছেলে এরকম একটা সম্পর্ক হতেও পারে। চেষ্টা করছি কি বিভিন্নভাবে, বিভিন্ন স্বাদে, বিভিন্ন রূপে যেন নিজেকে নিয়ে আসতে পারি, নিজেকে ভাঙতে পারি, নিজেকে গড়তে পারি, এটাই চেষ্টা। তোমার থেকে দর্শকরা এত নতুনত্ব পেয়েছেন, তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের চয়েসও বদলেছে, তোমার থেকে তারা নতুনই আশা করেন। তো ধূমকেতুর লড়াইটা তো এই সময় দাঁড়িয়ে অনেকটা কঠিন, মানে এই কন্টেন্টের সাথে লড়বে কোন জায়গা থেকে? মানে দেব শুভশ্রী জুটি কি মানে কাম ব্যাক, সেটা বললি বেশ। শুধু দেব শুভশ্রী জুটিকে বললে হবে না, আমার মনে হয় কৌশিক গাঙ্গুলি সেরা ছবি মেকিং ওয়াইজ। সমীক হালদার 10 বছর আগে শুট করা একটা সিনেমা, আজকে যারাই দেখছে তারাই বলছে এটা মনে হচ্ছে কেউ কিছুদিন আগে শুট করেছে। আমার মনে হয় শুভশ্রী গাঙ্গুলি এটা সেরা ছবি। ও যা যা ছবি করেছে আমি ছবিটা দেখেছি, পোস্ট প্রোডাকশন, ওর সেরা কাজ আমার মনে হয়। আমার কোথাও যেন মনে হয় কি এটা আমারও সেরা কাজ, কারণ আমি আগের দিন ডাবিং করছিলাম কিছুদিন আগে। আমার কোথাও যেন মনে হচ্ছিল আবার যদি এই সিন আমি যদি আবার পাই, আমি হয়তো এতটা ভালো করতে পারবো না যতটা সেই সময় করেছি। এবং মেকআপ বলো, প্লেইং 80 years old ম্যান, তখন তো আমার নন অ্যাক্টরই ট্যাগ ছিল, মানে 2015-তে লোকে আমাকে এত সিরিয়াসলি নিতই না। সেই সময় এই পারফরমেন্সটা আমার মনে হয় কি মানুষ পরিশ্রমটা বুঝবে কি না, ছেলেটা না আজকে ভাঙেনি নিজে, এগুলোকে না পোস্ট কোভিড এরা থেকে নয়, ছেলেটা অনেক আগের থেকেই ভাবতে শুরু করেছিল কিভাবে নিজেকে ভাঙবে। ওই পিরিয়ডটা রংবাজ যোদ্ধা, সেই সময় আমরা ধূমকেতু প্ল্যান করেছি এবং এটা আমার প্রথম প্রোডাকশন ছিল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জন্মই হয়েছিল ধূমকেতু নিয়ে। যা হয় ভালোর জন্যই হয়, আমার আই হ্যাভ নো কমপ্লেন্স। অনুপমের দারুণ অ্যালবাম, মানে আমার মনে হয় কি দুর্ধর্ষ একটা গান, দুর্ধর্ষ একটা কম্পোজিশন। অনুপম নিজেই গিয়েছে সেই গানটা এবং আমার খুব প্রিয় একটা গান। এবং ওই গানটার পিছনে লোকে বুঝতে পারবে কি কতটা পরিশ্রম গেছে। কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফরম্যাট, একটা প্রচেষ্টা। তো আমার মনে হয় সবাই নিজের বেস্টটা দিয়েছে, তাই জন্য ছবিটা আজকে লোকে বলছে না এটা স্টেল ছবি না, এটা মনেই হচ্ছে না 10 বছর পুরনো ছবি। ধূমকেতু আমি জানি না কটা শো পাবে, কি হবে না, টু আর্লি টু কমেন্ট রাইট নাও। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, যদি 10 জন দেখে ছবিটা, দেখে যদি বেরোয়, তারা 100 জনকে নিয়ে আসবে ধূমকেতু সেরকম একটা ছবি। এই সিনেমাটা তো তোমার পক্ষে এক কথায় প্রকাশ করা সম্ভব না, কিন্তু যদি 2 কথায় ধূমকেতু কি জানতে চাই তোমার কাছে? ধূমকেতু আমার লাইফে হচ্ছে আমার সবচেয়ে খাটুনি বলে না, পরিশ্রম করা একটা ছবি। আমার এখনো মনে আছে আমরা নৈনিতালে শুট করেছি 22-23 দিন। তারপরে আমরা সিমলা থেকে উপরে পাহাড়, যেখানে বরফের নারকান্ডা বলে একটা আছে, যেখানে অক্সিজেন লেভেলটাও কম থাকে। কৌশিকদার শরীর খারাপ হয়েছিল বলে উনি পাহাড় থেকে নিচে নামাতে হয়েছিল আমাদেরকে। সিমলা থেকে আই থিঙ্ক 2-3 ঘন্টা, যদি ঠিকঠাক যদি মনে থাকে আমার। কিছু দিন ছিল যেখানে 10টায় প্যাকআপ হতো, রাত্রে 10টা বা 11টায়, আর আমার 2টো থেকে মেকআপ শুরু হতো। 2টোর সময় একবার মেকআপ শুরু করার আগে আমি খেয়ে নিতাম, তারপরে মুখটা খুলতে পারতাম না, বিকজ ইট ওয়াজ প্রস্থেটিক দিয়ে পুরো মুখটাকে সিল করা থাকতো আমার। এবং শুধু জল বা জুস বা তাওয়া সিপার দিয়ে
স্ট্র দিয়ে খেতে হতো। এখনো মনে পড়ছে, মানে ভিতরে যেহেতু একটা লেয়ার ছিল, তো এখান থেকে ঘাম পড়তো একটা সময়, আই ক্যান ফিল দ্য ইরিটেশন, কিন্তু হাত দিতে পারবো না। সেই মেকআপটা নিয়ে রাত্রে 10টা অবধি থাকতে হবে, আবার তারপর দিন সকালে আমি তো ঠিক আছে কবে শেষ হবে এই চরিত্রটা, কবে শেষ হবে। বাট আমার কোথাও যেন মনে হয় এই চরিত্রটা শেষ না, আমার সারা জীবন আমার সঙ্গে থেকে গেল বলে মনে হয়। ইন্দ্রনাথ খাসনৌজ বলে যে চরিত্রটা আমি করেছি, ধূমকেতু নামের সাথে সাথে অনেকে নেম শেক হয়ে গেছে। ধূমকেতু কখন আসে কখন যায় কেউ বুঝতে পারে না। ধূমকেতু এমনই হয়ে গেছে 10 বছর আগেকার ছবি, কেউ জানতো না এই সময় আসবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ধূমকেতু আমাদের সবারই জন্য একটা ইমোশন। ধূমকেতু যদি 2016-তে রিলিজ হতো তো ছবিটা চলতো। বুনোয়াস আমার কাছে সবচেয়ে বড় এক্সাম্পল। যখন বুনোয়াস রিলিজ হয়েছিল, লোকে এক্সপেক্টই করেন দেবকে এইভাবে দেখবে বা দেব এটা করতে পারে, বা অ্যাকসেপ্টেন্স লেভেলটা জিরো ছিল আমাকে নিয়ে। এই ধরনের দর্শকও সংখ্যা হিসেবে কম ছিল। বুনোয়াস কিন্তু আজকের দিনে সবাই দেবের নাকি বেস্ট ছবি বুনোয়াস। যারা এখন বলছে তারা যদি ওই সময়টা ছবিটা দেখতো, ছবিটা ব্লকবাস্টার হয়ে যেত। আমার মনে হয় এই সময়টা দাঁড়িয়ে সঠিক টাইম ধূমকেতুর জন্য, কারণ এখন দর্শক প্রস্তুত ভালো ছবি দেখার জন্য, গল্প ওরিয়েন্টেড ছবি দেখার জন্য। এবং কোথাও যেন আমি বিশ্বাস করি যে দর্শকের আমার প্রতি বিশ্বাসও বেড়েছে। অ্যান্ড আই এম ভেরি ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমি ধূমকেতুর মতন ছবি 10 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং 10 বছর পরে আমার মনে হচ্ছে দারুণ সিদ্ধান্ত নিয়েছিলাম ধূমকেতু করাটা। দেব শুভশ্রীকে লোকে অনেকভাবেই দেখেছে, সেই জুটিটাকে আবার এইভাবে ফেরত পাওয়াটা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় লোকের অ্যাপ্রিসিয়েশন লেভেলটা থাকবে না। চলো ছেলেগুলো সেই সময় বাচ্চা ছিল, তখন আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম কিনা এরকম ছবি করা যেতে পারে। আমার এখনো মনে আছে যখন আমরা শুভশ্রীকে ফোন করেছিলাম 2015-তে, বলেছিল কে আমরা কমার্শিয়াল ছবি কেন করি না। আমি বলেছিলাম তখন ওকে কে এইটাই কমার্শিয়াল ছবি, ফিউচারে এইটাই হবে কমার্শিয়াল ছবি। লাস্ট কয়েক বছর দারুণ দারুণ ছবি করছে। আই উইশ হার অল দ্য লাক। ভালো ফ্যামিলিও ম্যানেজ করছে, শি ইজ ডুইং রিয়েলি গুড ফর হারসেলফ। আই উইশ হার অল দ্য লাক। বাকি ছবি করবো কি করবো না আমার মনে হয় সময় বলবে। আই ডোন্ট বিলিভ ইন স্টার, সুপারস্টার বা মেগাস্টার। প্রত্যেক দিন পরিশ্রম করতে হয়, প্রত্যেক দিন ভাবতে হয়, প্রত্যেক দিনের শেষে রাতে ঘুম আসে না। মানে খাদানের পর আমার সত্যি ঘুম আসছিল না কি হোয়াট নেক্সট। মানে খাদান যে ম্যাসিভ সাকসেসটা পেয়েছে, সেইটাকে ধরে রাখার জন্য আমাকে এমন কিছু করতে হবে যেটা খাদানের উপরে যেন থাকে। সেইটা ভাবতেই আমার 1 মাস কেটে গেছিল। কিন্তু আমার তখন রঘু ডাকাত বলে একটা সাবজেক্ট আছে, যেটা শ্রীকান্তের কাছে, SDF এর কাছে আছে। তাদেরকে ফোন করা, ধ্রুবদাকে ফোন করা, কে না আমার মনে হয় লেটস ওপেন দ্য চ্যাপ্টার। এই যে স্ট্রাগল, আমার মনে হয় এই স্ট্রাগলটা তুমি যেই হোক না কেন তোমায় করতেই হবে। তুমি যদি স্বপ্ন দেখো, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি স্বপ্ন দেখি কি আমি বম্বে যাবো না, কিভাবে বাংলা ছবিকে আমি বম্বে নিয়ে যাবো, কিভাবে বাংলা ছবিকে ইন্ডিয়াতে নিয়ে যাবো, এটা আমার স্বপ্ন। রিসেন্ট এত ছবি দেখেছি তোমার, লন্ডনে ফ্যামিলির সাথে শুটিংও করেছে এবং তার সঙ্গে একটু ট্রিপও হয়েছে। সবটা মিলিয়ে কেমন কাটান? কাজের মধ্যে থাকতে থাকতে মাঝে মাঝে ভুলেই যাই কি আমাদের একটা পরিবারও আছে, বাবা মা এক্সপেক্ট করে। কোথাও যেন এই ট্রিপটা সত্যি আমাদের অধিকারী পরিবারের জন্য একটা মেমোরেবল ট্রিপ ছিল। প্রথমবার আমাদের একসাথে বিদেশ ট্রিপ, আমরা আলাদা আলাদা গেছি। আমার সাথে আমার বোন গেছে, আমার সাথে আমার বাবা গেছে। মা বিদেশ কোনোদিনও যাওয়ার ইচ্ছে ছিল না। মাকে নিয়ে আমরা এদিক ওদিক ইন্ডিয়ার মধ্যে ঘুরেছি, কিন্তু বিদেশ একসাথে 4 জন প্রথমবার। ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ট্রিপ আমার। বাবা মা শুটিং করে থাকলে একটু চাপ লাগে? মানে আমাকে সকাল 6টা-7টা থেকে শুটিং করতে হতো। এবারে আমরা হিথ্রোতে থাকতাম আর শুটিং হচ্ছে সেন্ট্রাল লন্ডন, উইচ ইজ লাইক 1.5 আওয়ার। এবার তারা হোটেল থেকে বেরিয়েছে, তারা কোঅর্ডিনেট করতে পারছে কি না, তারা ঠিকঠাক পৌঁছবে কি না। এবার আমি তো শুটিং করছি সারাদিন, এবারে তাদেরকে ব্যস্ত রাখতে হবে, তারা যেন না। বাট আমার বাবা মা খুব বিন্দাসই ছিল। কি করবো তো শুটিংয়ে এসে একটা গাড়ি করে দেয়, আমি এই শুনেছি। আর মায়ের এখন ভালো বন্ধু সার্কেল হয়ে গেছে, তারা লিস্ট পাঠিয়েছে এখানে ঘুরবি এখানে ঘুরবি, সেই লিস্টটা আমার কাছে প্রত্যেকদিন। আজকে আমি এই জায়গায় যাবো। তো আমার মনে হয় কি আমার সঙ্গে যে আমাদের লাইন প্রডিউসার লালুদা, তারও স্ত্রী ছিলেন, তো তাদের একটা গ্রুপ হয়ে গেল। এইবারে আমি ভেবেছিলাম প্রচুর টেনশন হবে যে ওরা কি করবে কি খাবে, যেহেতু বাবা মায়ের খাওয়ার প্রচুর রেস্ট্রিকশন আছে, তাদের লাইকিংটা আলাদা। তো সেইগুলো টেনশন ছিল, কিন্তু আমার মনে হয় তারা খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে এবং আমার দিকে কোনো টেনশনই আসেনি। বাট আমি বরঞ্চ ভালো মজাই করেছি। ক্যামেরা অতনু কুণ্ডুর সাথে অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।